প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিকালবেলা তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো খুবই আনন্দের বিষয় যে আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। অনেকেই ভালো রেজাল্ট করেছো, অনেকের আত্মীয় স্বজন ভালো রেজাল্ট করেছো। তাই এখন তোমরা যারা সেকেন্ড ইয়ার আসো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো যেন তোমরাও খুব ভালো রেজাল্ট করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেই এখন পর্যন্ত ক্লাসে উপস্থিত হয়েছো। তানবীর রেজা, তাহিরাতুল জান্নাত, রুহুল আমিন সহ আরও অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছো। তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। সিমলা সুলতানা জেরিন, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামো বা গঠন। সামিয়া আক্তার মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অবন্তী, অরুণী, মিতু, আমরা গত ক্লাসে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছিলাম, আমি একটি কথা বারবার বলেছিলাম যে সি প্রোগ্রামিং মূলত একজন ব্যক্তি আবিষ্কার করেন এবং সি প্রোগ্রামিংয়ের পূর্বে বিপিসিএল নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল বলে এটার নাম দেওয়া হয়েছিল সি প্রোগ্রামিং। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কারো জানা আছে কিনা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন? তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেছেন? অবন্তী, অরণি, মিতু, এমডি জহিরুল ইসলাম, জহির, ইজওয়া সিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কিছু কোডিং দেখতেছি, অর্থাৎ যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। আর আমাদের আজকের পাঠ সি প্রোগ্রামিংয়ের গঠন, অর্থাৎ স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। সামিয়া আক্তার মারিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি ডেনিস রিসি, তুমি উত্তর করতে পেরেছ। আজকে কিন্তু আমি আসলে তোমাদেরকে পড়াইনি সি প্রোগ্রামিং। গত ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেছিলেন। সামিয়া আক্তার মারিয়া, তুমি সঠিক। অবন্তী, অরণি, মিতু, থ্যাংক ইউ তোমাকে। ডেনিস রিসি, অর্থাৎ তোমরা জেনে ফেলছো যে আব্দুল হাদি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আব্দুল হাদি। তোমরা জেনে ফেলেছো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কে আবিষ্কার করেন। যারা অ্যান্সার দিতে পেরেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামো বা গঠন স্ট্রাকচার। মূলত এখানে একটি সি প্রোগ্রাম তৈরি করার সময় এর বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন সেকশন রয়েছে, অর্থাৎ এই সকল সেকশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে একটু কমেন্ট করে জানিবে। সি ভাষার গঠন উপরে লেখা আছে। তাহলে আব্দুল হাদি, থ্যাংক ইউ। ডেনিস রিসি, ধন্যবাদ তোমাকে আব্দুল হাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে রয়েছে একটি ছক, দেখো রয়েছে ডকুমেন্টেশন সেকশন। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের সবার উপরের যে সেকশনটি থাকে সেটি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। মূলত এই সেকশনে
মন্তব্য লেখা হয়। আমি পাশে প্রত্যেকটা সেকশনই তোমাদের বর্ণনা করে দিব। তাহলে ডকুমেন্টেশন সেকশন, স্ট্রিমে আটকে গেছে সামিয়া আক্তার মারিয়া, না আটকে গেছে কিনা, আমার কথা শোনা যায় কিনা? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। হয়তোবা নেটে কিছু সমস্যা করে। অবন্তী অরণি মিতু, ক্লিয়ার দেখা যাচ্ছে, হয় তোমার নেটে সমস্যা। আব্দুল হাদি, রোল 492 D2A। ধন্যবাদ আব্দুল হাদি। আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের একটি গঠন কাঠামো, একটি স্ট্রাকচার কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ধীরে ধীরে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সব কিছু শেষ করে আমরা সি প্রোগ্রামিংয়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে সামিয়া আক্তার মারিয়া, ধন্যবাদ। তাহলে প্রথম সবার উপরের যে সেকশনটা, এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এখানে মন্তব্য লেখা হয়। ডকুমেন্টেশন সেকশনের পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে লিঙ্ক সেকশন। এখানে হেডার ফাইল যুক্ত করা হয়। আবার একটু দেখো, এটা রয়েছে এই যে অ্যারে চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি, হেডার ফাইল সংযুক্ত করা হয়, এটা লিঙ্ক সেকশন। আব্দুল হাদি, নেট প্রবলেম করতেছে স্যার। হ্যাঁ, নেট অবশ্য নেটে সমস্যা বাংলাদেশের, আমাদের যতটুকু পাই আমরা এটুকু নিয়েই এখন পর্যন্ত সন্তুষ্ট। কী করার, যখন আমরা আরও ডেভেলপ হব তখন আমাদের নেট আরও ভালো দেখা যাবে। তবে এ থেকেই আমাদের ক্লাসগুলো এবং কাজগুলো চালিয়ে নিতে হবে। তাহলে লিঙ্ক সেকশন হচ্ছে হেডার ফাইল সংযুক্ত রাখা হয়। তারপর ডেফিনিশন সেকশন, দ্রবকের মানের ব্যবহার, অর্থাৎ দ্রব্যমানের এখানে ব্যবহার করা হয়। ফন্টে একটু ভেঙে গেছে, এভাবে লেখা। মূলত দ্রবক যেটাকে বলি আমরা, একটা ভেরিয়েবল যেটা, আর হচ্ছে কনস্ট্যান্ট দ্রবক, অর্থাৎ এখানে দ্রবকের মানের ব্যবহার করা হয় ডেফিনিশন সেকশনের। এরপর রয়েছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এখানে গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানবে মূলত ভেরিয়েবলের ব্যাপারগুলো তোমরা সামনে আলোচনা হবে। ভেরিয়েবলের মধ্যে দুই ধরনের ভেরিয়েবল ব্যবহার করা হয়, একটা লোকাল ভেরিয়েবল আর একটা গ্লোবাল ভেরিয়েবল। মূলত গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যে মানটা নির্দিষ্ট থাকে, ভেরিয়েবলের মানটা যখন নির্দিষ্ট করে দেওয়া হয় এবং বারবার ব্যবহার করা যায় তখন আমরা তাকে গ্লোবাল ভেরিয়েবল বলি। আর যে ভেরিয়েবলের মানটা মূলত নির্দিষ্ট করে দেই না সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আবিদা সুলতানা ইজ ওয়াচিং, একটু পরে এসেছো, ভালো স্টুডেন্ট, নিয়মিত ক্লাস করো, এই জন্য নিয়মিত টাইম টু টাইম আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা কি জানলাম যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন কোথায়? ডেফিনেশন সেকশনের পরেই রয়েছে গ্লোবাল যখন আমার কোনো সকল জায়গায় যে গ্লোবাল ভেরিয়েবল দরকার হবে ব্যাপারটা ঠিক তা না, অর্থাৎ কিছু কিছু জায়গায় গ্লোবাল ভেরিয়েবল দরকার হবে। সে সকল ক্ষেত্রে আমরা এই গ্লোবাল ডিক্লারেশন করব। এরপর রয়েছে জয়তী গোলদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এরপর রয়েছে মেইন ফাংশন সেকশন। মূলত মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় বিষয়, কারণ মেইন ফাংশন থেকেই মূলত সি প্রোগ্রামিংয়ের শুরু হয়। এরপর একটি ব্র্যাকেট দেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, ছোট্ট একটি সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলি। এটা মেইন ফাংশনের শুরুর ব্র্যাকেট বলা হয় একে। এর দ্বারা মূলত মেইন ফাংশনের পরে যখন আমি সি প্রোগ্রাম লিখব তখন অবশ্যই এই মেইন ফাংশনের পরে এই সেকেন্ড ব্র্যাকেট, সাধারণত আমরা এটাকে বলে থাকি, এটাকে বলা হয় মেইন ফাংশন শুরুর ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা আমরা ব্যবহার করব। এরপর রয়েছে ডিক্লারেশন পার্ট, অর্থাৎ প্রোগ্রামিংয়ের মূল পার্টটা। আমি প্রোগ্রামিংয়ে কি কি কাজ করব, কি কি জিনিস দিব, কি কি ভেরিয়েবলের কাজ রয়েছে সেগুলো আমি লিখব। মৌমিতা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে ডিক্লারেশন পার্ট হচ্ছে ভেরিয়েবল ঘোষণার, মূলত যে কি কি আমার ভেরিয়েবলগুলো থাকবে সেটা, এই ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ হবে, সেই ভেরিয়েবলগুলো ডিক্লারেশন পার্টের মধ্যে থাকবে। অর্থাৎ আমার ধরলাম দুটি সংখ্যার যোগফলই আমি নির্ণয় করব,
তাহলে দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য আমাকে অবশ্যই দুটি সংখ্যা এক্স ওয়াই বা এবি দিতে হবে। সেই এবি যে দুইটি সংখ্যা বা এক্স ওয়াই দুটি সংখ্যা সেটাই থাকবে ডিক্লারেশন পার্টের মধ্যে, অর্থাৎ ভেরিয়েবল ঘোষণা। তাহলে দেখা যায় মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই মূলত ডিক্লারেশন পার্ট শুরু করতে হয়। এরপর রয়েছে এক্সিকিউটেবল পার্ট অর্থাৎ প্রসেস ভ্যালু। মূলত এই অংশে যেই ভেরিয়েবল এবং প্রোগ্রামিংয়ের যা কিছু আমি ইনপুট দিয়েছি সেগুলো এখানে প্রসেস করবে, প্রক্রিয়াকরণ করবে, অর্থাৎ এখানে কাজ করবে। এরপরে এই যে আমি মেইন ফাংশন শেষ ব্র্যাকেট, অর্থাৎ এই ফাংশনটা মেইন ফাংশনের শুরু এখানে আমি শুরু করেছিলাম, আর এখানে এসে আমি যখন আমার একটি প্রোগ্রামে আমার অনেক কিছু থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখো, তোমাদের বোঝানোর জন্য আমি বলছি, একটি প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায়, ধরে নাও আমি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। তো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে গিয়ে আমাকে অবশ্যই কম্পিউটারকে দুটি সংখ্যা দিতে হবে। এখন এই দুটি সংখ্যা সাধারণত আমি ভেরিয়েবল হিসেবে নিয়ে থাকি, অর্থাৎ দুটি সংখ্যা আমি এক্স ওয়াই হিসেবে নিয়ে থাকি, এ বি হিসেবে নিয়ে থাকি। ভেরিয়েবল কি, অর্থাৎ প্রোগ্রামের যে সকল রাশিগুলোর মান আমি চেঞ্জ করার দরকার হবে, পরিবর্তনের দরকার হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল। তো এখন মূল কাজ হবে প্রোগ্রামের এই ভেরিয়েবল অংশ, এবং ভেরিয়েবল দেওয়ার পরে এক্সিকিউটেবল পার্ট হচ্ছে এটাকে প্রসেস করবে, এরপর একটা দেন আউটপুট দিবে। বুঝতে পেরেছো কিনা প্রিয় শিক্ষার্থীরা? অর্থাৎ আমি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব, কম্পিউটারকে অবশ্যই কী করতে হবে, দুটি সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে। যদি আমি দুটি সংখ্যা ইনপুট না দেই তাহলে সে কিন্তু কোনো প্রসেসিং ভালো, সে কোনো আউটপুট আমাকে দিতে পারবে না। তাহলে আমার কাজ হচ্ছে দুটি সংখ্যা তাকে আমি ইনপুট দিতে হবে। এই যে ইনপুট দেব এবং প্রসেসিং করব, এই দুইটা অংশই রয়েছে মূলত ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট। অর্থাৎ ডিক্লারেশন পার্টে গিয়ে আমি ইনপুট দিব এবং এক্সিকিউটেবল পার্টে গিয়ে এটাকে প্রসেস হবে। এরপরে আমার মেইন ফাংশন ব্র্যাকেট শেষ করব। শাহরিয়ার রহমান রাহাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ইশরাত জাহান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্টটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে শুরু হবে সাব প্রোগ্রাম সেকশন। মূলত এটা হচ্ছে ব্যবহারকারীর নিজস্ব ফাংশন লেখার জন্য। অরণিমিতু বুঝতে পারছি, থ্যাংক ইউ তোমাকে, ধন্যবাদ। বুঝছি স্যার, সামি আক্তার মারিয়া, ধন্যবাদ। তাহলে সাব প্রোগ্রাম অংশটা কিন্তু ব্যবহারকারীর নিজস্ব ফাংশন লেখা। ইশরাত জাহান, আসসালামু আলাইকুম, 240 রোল, থ্যাংক ইউ। তাহলে এখানে বুঝো, অর্থাৎ তুমি একজন প্রোগ্রামার, তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি যখন একটা প্রোগ্রাম তৈরি করলে, তুমি একজন সফটওয়্যার তৈরি করার এই অংশটা হচ্ছে সম্পূর্ণ যে তোমার সফটওয়্যারটা ইউজ করবে, ব্যবহার করবে তার জন্য। অর্থাৎ এখানেই মূলত আমি বলেই প্রোগ্রাম শেষ বলা যায় একদিক থেকে, কারণ এই পার্টটা হবে ব্যবহারকারীর জন্য। তুমি একটা অ্যাপস তৈরি করলে, এই অ্যাপস তৈরি করতে গিয়ে এখানেই অর্থাৎ শেষ। এর নিচের অংশগুলো হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। মূলত এখানে রয়েছে দেখা ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ব্যবহারকারীর নিজস্ব ফাংশন। ব্যাপারটা হচ্ছে কিছু ফাংশন আছে যে সেই প্রোগ্রামে সবসময় তৈরি করা থাকে, আর কিছু ফাংশন হচ্ছে যে ব্যবহারকারী তার নিজের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেয়। অর্থাৎ যে ফাংশনটা মূলত তৈরি করা থাকে সেটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। আর কিছু ফাংশন হচ্ছে যে ফাংশন ব্যবহারকারী তার নিজস্ব প্রয়োজনীয় ফাংশন তৈরি করে নেয়, এটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই নিচের ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, এই যা কিছু, এই সব কিছু রয়েছে মূলত ব্যবহারকারীর জন্য। তাহলে বলা যায় এই মেইন ফাংশন শেষ ব্র্যাকেট এটাই হচ্ছে একটি প্রোগ্রামের শেষ অংশ। বাকি নিচের অংশটা হচ্ছে সাব প্রোগ্রামিং সেকশন, এটা ব্যবহারকারীর জন্য ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, মন্তব্য লেখা হয়। লিঙ্ক সেকশন, হেডার ফাইল সংযুক্ত করা হয়। ডেফিনেশন সেকশন,
দ্রব্যর মান ব্যবহার করা হয়। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা হয়। তারপর মেইন ফাংশন সেকশন, মেইন ফাংশনের বিভাগ, এখানে অনেকগুলো মেইন ফাংশনের মধ্যে কার্য থাকে, সেগুলো আমরা একটু পরেই ডিটেলস আলোচনা করব। এরপর মেইন ফাংশনের শুরুর ব্র্যাকেট, এরপর হচ্ছে ডিক্লারেশন পার্ট, মূলত প্রোগ্রামের যেই সকল ইনপুট সমূহ দেখব এগুলো। আর তারপর হচ্ছে এক্সিকিউটিভ পার্ট, প্রসেস ভ্যালু, এরপর হচ্ছে মেইন ফাংশন শেষ ব্র্যাকেট। তার প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটি প্রোগ্রামের মূল কাঠামো এটাই, সাব প্রোগ্রামের যে সেকশনটা রয়েছে এটি মূলত ব্যবহার করা হয় ব্যবহারকারীর নিজের জন্য। তাহলে আশা করি তোমরা একটি সি প্রোগ্রামের মূল গঠন কাঠামো বুঝতে পেরেছো এবং পারবে। নুরে আফরোজ প্রীতি, এমডি জমশেদ নয়ন, নাইস টাইম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এর বিস্তারিত জানব। এখানে শুধু কাঠামোটা জানলাম। তাহলে প্রথমে যে রয়েছে ডকুমেন্টেশন সেকশন, এই ডকুমেন্টেশন সেকশন হচ্ছে কোনো সি প্রোগ্রামের এটি ঐচ্ছিক অংশ। অর্থাৎ তুমি যদি চাও এই ডকুমেন্টেশন অপশনটা ব্যবহার করতে পারো। এটা মূলত অত্যাবশ্যকীয় কোনো অংশ নয়, তবে এই অংশের মাধ্যমেই প্রোগ্রামের সকল কিছু বোঝা সম্ভব। অবন্তী অরণি মিতু যদি একটু বলবেন। অবন্তী অরণি স্যার, আমি কি বলবো আসলে, আচ্ছা তো স্যার, সি প্রোগ্রাম নিয়ে এক্সাম কীরকম প্রশ্ন আসতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামো দেখিয়েছি। হ্যাঁ, তোমার 2 মার্কে 3 বার একটা সি প্রোগ্রামের গঠন কাঠামো আসে। আবার ব্যাপার হচ্ছে, ধরে নাও তুমি যখন 3, 4, 5-এ পড়ো তখন তোমার সরেয়া সরেয়া কথা কিন্তু আসে না পরীক্ষায়। তোমার যখন 4, 5-এ পড়ো তখন তোমার বিভিন্ন কিছু কবিতা আসে, গল্প আসে, প্রশ্ন আসে। তো প্রশ্ন পড়তে গিয়ে তুমি যদি সেই আদর্শলিপি বা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অ্যালফাবেটগুলো না পারো তাহলে তুমি কিন্তু সামনে কিছু পারবে না। তো সি প্রোগ্রামিংয়ে মূলত তোমার যেই প্রশ্নগুলো আসবে, তুমি এখন সি প্রোগ্রামের আমরা আনুষঙ্গিক বিষয়গুলো দেখতেছি, এগুলো তুমি যদি না পারো তাহলে সি প্রোগ্রামিং পারবে না। হ্যাঁ, তারপর তোমাকে অবন্তী অরণ্য মিতু তোমাকে বলছি, সি প্রোগ্রামিংয়ে আসবে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। এগুলো আসবে মূলত 3 মার্কে এবং 4 মার্কে। আর যেই কথাগুলো আমরা পড়তেছি এগুলো আসবে মূলত 1 মার্কে এবং 2 মার্কে। তো এখন তোমাকে সি প্রোগ্রামিং যদি তুমি পারতে চাও, তোমাকে অবশ্যই সি প্রোগ্রামের গঠন স্ট্রাকচার জানতে হবে এবং পারতে হবে। তা আজ আমি তোমাদের সি প্রোগ্রামের গঠন স্ট্রাকচার নিয়ে মূলত ক্লাসটা নিচ্ছি। তো তাহলে দেখো, প্রথমে ছিল ওখানে ডকুমেন্টেশন সেকশন। কোনো সি প্রোগ্রামের একটি ঐচ্ছিক অংশ। এ প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামের নাম, প্রোগ্রামারের নাম, বুঝছো কিনা? একটা হচ্ছে প্রোগ্রামের নাম, যেটা কি প্রোগ্রাম, আর একটা হচ্ছে প্রোগ্রামারের নাম, যে প্রোগ্রামটা তৈরি করে তাকে বলা হয় প্রোগ্রামার। প্রোগ্রামারের নাম, ব্যবহারের নিয়ম ও প্রোগ্রামের উদ্দেশ্য এখানে সংযুক্ত করা হয়। সাধারণত কমেন্টসের মাধ্যমে এগুলো উল্লেখ করা হয়। সি ভাষায় কমেন্টস লেখার জন্য অবলিক, তারপর হচ্ছে স্টার, ডট ডট ডট, স্টার, অবলিক, এবং এটাকে স্ল্যাশও বলা হয়, ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। অর্থাৎ এভাবে মূলত কমেন্ট লেখা হয়। অর্থাৎ স্ল্যাশ, স্টার, এরপর আমি কমেন্টটা লিখব, এরপর স্টার, স্ল্যাশ দিয়ে ক্লোজ করব, এবং ডাবল স্ল্যাশ ব্যবহার করেও মূলত লেখা যায়। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তাহলে ডকুমেন্টেশন সেকশনটা তোমরা মূলত বুঝতে পেরেছো। এটার কাজ হচ্ছে একটি সি প্রোগ্রামিং মূলত কেন তৈরি হইল, এই প্রোগ্রামটা দিয়ে কি কাজ করা যাবে, এর মূল বিষয়বস্তুটা কি, কোন প্রোগ্রাম এটা ব্যবহার করেছে, এটা যদি পরিবর্তন করতে হয় কিভাবে পরিবর্তন করবে। অর্থাৎ একটি প্রোগ্রাম সম্পর্কে মূলত ডিটেলস আলোচনা বা এখানে লেখা থাকে, যা ডকুমেন্টেশন সেকশন দেখলে একজন মানুষ সহজেই এই প্রোগ্রামের বিষয়বস্তু বুঝতে পারে। তা প্রিয় শিক্ষার্থীরা, এরপর রয়েছে লিঙ্ক সেকশন। ওখানে যেহেতু ফাংশনগুলো আমরা যেগুলো দেখেছি এগুলোই জাস্ট এখানে একটু বর্ণনা করতেছি। এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ।
প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল এই অংশে সংযুক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি প্রোগ্রামের মধ্যে আমরা অনেকগুলো ফাংশন ব্যবহার করে থাকি। মূলত এই ফাংশনের কোনটার কি কাজ এটা থাকে তার হেডার ফাইলের মধ্যে, আর এই লিঙ্ক সেকশনে মূলত হেডার ফাইল যুক্ত থাকে। আবার দেখো, লিঙ্ক সেকশন এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল এবং অংশে যুক্ত করা হয়, এই অংশে মূলত যুক্ত করা হয়ে থাকে। এরপর রয়েছে ডেফিনেশন সেকশন। এই অংশে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়ে থাকে। ডেফিনেশন সেকশনে মূলত কনস্ট্যান্ট বলতে যে দ্রবক সমূহ নির্দিষ্ট যে ভ্যালুগুলো, নির্দিষ্ট যে মানগুলো, এগুলো ব্যবহার করা হয়ে থাকে ডেফিনেশন সেকশনে। এরপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এই অংশে গ্লোবাল চলক ঘোষণা করা হয়, অর্থাৎ প্রোগ্রামে কিছু ভেরিয়েবল থাকবে বা চলক থাকবে যার মানটা সাধারণত প্রায় একই থাকে, পরিবর্তন হয় না, অথবা যে মানটা বারবার ব্যবহারের উপযোগী হয়, ব্যবহার করার প্রয়োজন হয়, সেই গ্লোবাল চলক বা গ্লোবাল ভেরিয়েবল এটাকে বলা হয়। এই অংশে মূলত গ্লোবাল চলক ঘোষণা করা হয়। ধরে নিলাম যেমন পাইয়ের মানটা আমরা জানি নির্দিষ্ট 3.1416, তো যখন আমি পাই ব্যবহার করব সেটা গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমি ব্যবহার করতে পারি, তখন এটা গ্লোবাল চলক হয়ে যাবে। এরপর দেখো মেইন ফাংশন। মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারীর প্রধান ফাংশন। এটি একটি ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারীর বর্ণিত ফাংশন, কারণ ব্যবহারকারী প্রোগ্রামার এর গঠন নির্ণয় করে থাকেন। সি প্রোগ্রামের মূল অংশে এই ফাংশনের আওতায়, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, এটাকে আমরা মেইন ফাংশন ব্র্যাকেট বলে থাকি, বন্ধনীর মধ্যে লিখতে হয়। অর্থাৎ মেইন ফাংশনের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা আবার দেখো, মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারীর প্রধান ফাংশন। এটি একটি ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারীর বর্ণিত ফাংশন, কারণ ব্যবহারকারী প্রোগ্রাম এর গঠন নির্ণয় করে থাকে। সি প্রোগ্রামের মূল অংশ এই ফাংশনের আওতায় এবং বন্ধনীর মধ্যে লিখতে হয়। সি প্রোগ্রাম যত বড় বা ছোট হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। সি প্রোগ্রাম যত বড় বা ছোট হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু হয়। এই ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয়। মেইন ফাংশনের দুটি অংশ থাকে, একটি ডিক্লারেশন পার্ট এবং অন্যটি এক্সিকিউশন পার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু কষ্ট করে বলো তো যে মেইন ফাংশনের মূলত কয়টি অংশ থাকে? মেইন ফাংশনের মূলত কয়টি অংশ থাকে আমরা একটু আগে শিখেছি। এরপর দেখব ডিক্লারেশন পার্ট। অর্থাৎ ডিক্লারেশন পার্ট হচ্ছে এ প্রয়োজনীয় চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় যা নির্বাহ অংশে ব্যবহার করা হবে, এবং এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হয়। উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকতে হয়। সামি আক্তার মারিয়া 2টি, থ্যাংক ইউ অবন্তী অরণি 2টি, নূরে আফরোজ প্রীতি 2টি। প্রিয় শিক্ষার্থীরা, একটি সি প্রোগ্রামিং গঠন কাঠামোর সবচেয়ে উপরের অংশের নাম কি? ইস্টার জাহান 2টি, ধন্যবাদ। আমি তোমাদের কাছে জানতে চেয়েছি সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামোর সবচেয়ে উপরের অংশের নাম কি? আমাকে একটু প্রশ্নের উত্তর দাও যে সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামোর সবচেয়ে উপরে যেই অংশটা থাকবে তার নাম কি?
তাহলে আমরা ডিক্লারেশন পার্ট এর প্রয়োজনীয় চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয়, যা নির্বাহ অংশে ব্যবহার করা হয়। এবং এক্সিকিউশন পার্ট আছে প্রোগ্রাম নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হয়। উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকতে হবে। এটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্ন ছিল তোমাদের কাছে যে সি প্রোগ্রামিংয়ের গঠন কাঠামোর সবচেয়ে উপরের অংশের নাম কি, অর্থাৎ ডিক্লারেশন পার্ট আমরা যে পড়েছি এতক্ষণ, তারপর হচ্ছে লিঙ্ক সেকশন, গ্লোবাল ভেরিয়েবল সেকশন, সবচেয়ে উপরের অংশের নাম কি ছিল। একটু আবার আমরা সেখানে যাই, অর্থাৎ দেখব এই যে এখানে দেখা যায় সামিয়া আক্তার মারিয়া ডকুমেন্টেশন সেকশন। তুমি অ্যান্সার করতে পেরেছো, কারণ তোমাদের অ্যান্সারটা একটু পরে আসে, স্লো গতিতে আসে। নুরিয়া প্রস্মৃতি নেট প্রবলেমের জন্য প্রশ্ন শুনি নাই, আবার বলেন প্লিজ। আমার প্রশ্ন ছিল যে সি প্রোগ্রামিং গঠন কাঠামোর সবচেয়ে উপরের অংশটা কি ছিল, অর্থাৎ সামিয়া আক্তার মারিয়া অ্যান্সার করতে পেরেছে ডকুমেন্টেশন সেকশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো। আমরা আস্তে আস্তে করে কিন্তু সি প্রোগ্রামিংয়ের দিকে যাচ্ছি এবং সি প্রোগ্রামিং কিন্তু আমরা শিখব, কারণ সি প্রোগ্রামিং শিখলে তোমার অনেক কাজে আসবে, তুমি অনেক প্রোগ্রামিং শিখতে পারবো। কারণ সি প্রোগ্রামটা এখন বর্তমানে বলা হয় এটাকে মাদার ল্যাঙ্গুয়েজের মতো। কারণ তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বে, তুমি যখন উপরের ক্লাসে গিয়ে পড়বে, তখন তোমাকে যে কোনো একটা ভাষার উপর দেখা যায় এক্সপার্ট হতে হয়, তাহলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। সেজন্য আমরা সি প্রোগ্রামিং শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ। আগামীকালকে 9:30টায় অবন্তী অরণ্যে মৃত্যু প্রশ্ন ডকুমেন্টেশন। থ্যাংক ইউ সামিয়া আক্তার মারিয়া, থ্যাংক ইউ সো মাচ। আগামীকালকে 9:30টায় ক্লাস, অবশ্যই ক্লাসে থাকবে। তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।